আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তী পরিস্থিতিতে জনগণের ভাষা বুঝে তাদের আস্থা এবং বিশ্বাস অর্জন দলীয় নেতাকর্মীদের জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, আমাদের পূর্বসূরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছিলেন। সেই যুদ্ধের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য। সুতরাং আমাদেরকে জাতীয় ঐক্যভাবে সবাইকে সহযোগিতা করতে হবে, সবার পাশে দাঁড়াতে হবে। এরপর জানিয়ে দিব, ৯৬ মামলায় জামিনে মুক্তি পেলেন রিজেন্টের সেই শাহেদ। দুর্নীতি এবং করোনা সার্টিফিকেট জালিয়াতি সহ বিভিন্ন ঘটনায় ৯৬ মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন। গত সন্ধ্যা ৬টা ৩০ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জানিয়ে দিব, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে। এবারে জানাবো, আমরা যারা সম্মুখে ছিলাম সবার জীবন নাশের হুমকি ছিল, বলছিলেন সমন্বয়ক আবু বাকের মজুমদার। গণবিপ্লব ২৪-এর একজন অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার, তিনি সম্মুখ সারির একজন যোদ্ধা। এটি তার সাক্ষাৎকার। নয়াদিগন্তের সাথে খোলামেলা কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছে নয়াদিগন্তের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হারুন ইসলাম। জানিয়ে দিব, নোয়াখালীতে বন্যায় ১১ জনের মৃত্যু, এখনও পানিবন্দী প্রায় ১৬ লাখ মানুষ। নোয়াখালীতে বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে দুর্গত এলাকার লোকজন। তবে বাড়ি ফিরে বসতঘরের অবস্থা দেখে ভেঙে পড়েছেন অনেকেই। ঘরে পানি থাকায় অনেক আবার ফিরে যাচ্ছেন আশ্রয়কেন্দ্রে। অনেকেই আবার পানির মধ্যেই কোনো মতে নিজে থাকার অবস্থান করতে নেমে পড়েছেন মাঠে। এবং সর্বশেষ জানিয়ে দিব, উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হলো লিটন শান্তদের। ঐতিহাসিক সিরিজ জয় করে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। কাগজে কলমে মোটে একটা সিরিজ হলেও দেশের মানদণ্ডের প্রাপ্তি এটি বিশাল। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই হোয়াইট ওয়াশ করা বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে প্রেস করে দিন। আর বন্ধুরা, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে, বললেন তারেক রহমান। পরবর্তী পরিস্থিতিতে জনগণের ভাষা বুঝে তাদের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদের পূর্বসূরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছে। এই যুদ্ধ জয়ের মূল শক্তি হল প্রশ্নহীন জাতীয় ঐক্য। দুঃখজনক হলেও সত্যি, স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারেনি। অত্যাবশ্যকীয় একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়েছেন প্রথম দিন থেকেই। ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে তাদের অবদান রাখতে পারেনি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শেষ পর্বে বুধবার ৪ সেপ্টেম্বর ঢাকা বিভাগের দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মহিন খান ও গয়েশ্বর চন্দ্র রায়। ৯৬ মামলায় জামিনে মুক্ত রিজেন্টের সেই শাহেদ। দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতসহ বিভিন্ন ঘটনায় ৯৬ মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে গেছেন। বুধবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। জামিন আদেশ যাচাই বাছাই শেষে সকল গোয়েন্দা সংস্থার অনাপত্তি পাওয়ার পরে শাহেদকে জামিনে মুক্তি দেওয়া হল
হলো বলে জানিয়েছে জামিন আদেশে। 2020 সালে 15 জুলাই শাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তার নামে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। পরে ঢাকা সহ বিভিন্ন স্থানে শাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়। কারাগারে থাকাকালে 2020 সালের 5 নভেম্বর সম্পদের হিসাব চেয়ে শাহেদকে নোটিশ পাঠায় দুদক। নোটিশে 21 কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেওয়ার অতিরিক্ত আরও 15 কার্যদিবস সময় দেয়া হয়। শাহেদ পরও তা জমা দেয়নি। এরপর সম্পদের হিসাব না দেয়া সেই অবৈধভাবে 1,69,00,000 টাকার সম্পদ অর্জনের অভিযোগে 2021 সালের 1 মার্চ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পটোয়ারি বাদী হয়ে দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয় 1-এ এই মামলা করেন। গত বছরের 2 ফেব্রুয়ারি দুদক আদালতে চার্জশিট জমা দেয়। এরপর গত বছরের 17 জুলাই শাহেদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করে আদালত। মামলার বিচার চলাকালে আদালতে 10 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শাহেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় 2020 সালের 28 সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার 4 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি উপদেষ্টার মর্যাদার সমতুল্য সুযোগ সুবিধা ভোগ করবেন। লুৎফে সিদ্দিকী ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অ্যাডজান্স প্রফেসর এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ভিজিটিং প্রফেসর ইন প্র্যাকটিস। এর আগে তিনি ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকের এফএক্স রেড অ্যান্ড ক্রেডিটের উদীয়মান বাজারের গ্লোবাল হেড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 2012 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে ইয়াং গ্লোবাল লিডার হিসেবে স্বীকৃতি দেয়। তিনি পুঁজিবাদী বাজার, অবকাঠামো, বিনিয়োগ, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং বৈদেশিক ঝুঁকি বিষয়ক কাউন্সিল এবং স্টিয়ারিং গ্রুপের দায়িত্ব পালন করেন। তিনি বেশ কয়েক বছর ধরে দাবেশীয় অফিসিয়াল প্রোগ্রাম সহ WF এর 1 ডজনেরও বেশি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। তিনি ব্রিটেন উডস কমিটি, CNA ইউনিভার্সিটির ফিউচার অ্যান্ড ফিনান্স এবং OMIF কেন্দ্রীয় ব্যাংকগুলোর ফোরামে ভূমিকা ছিলেন। আন্তর্জাতিক মিডিয়ার লুৎফের ব্যাপক পরিস্থিতি রয়েছে। 2009 সাল থেকে বাংলাদেশ সরকার তাকে CIP হিসেবে মনোনীত করেছে। আমরা যারা সম্মুখে ছিলাম সবার জীবন নাশের হুমকি ছিল। আবু বাকের মজুমদার। গণবিপ্লব 24 এর একজন সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি সম্মুখে সারির একজন যোদ্ধা। এটি তার সাক্ষাৎকার। নয়াদিগন্তের সাথে খোলামেলা কথা বলছিলেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন নয়াদিগন্তের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হারুন ইসলাম। কোটা সংস্কার আন্দোলন শুরু হলো কিভাবে? 2018 সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে চাকরি কোটা সংস্কার পূর্বক একটি পরিপত্র জারি করা হয়। উচ্চ আদালত কর্তৃক 5 জুন ওই পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটা সংস্কার পূর্বক একটি পরিপত্র জারি করা হয়। উচ্চ আদালত কর্তৃক 5 জুন ওই পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। আসলে কোটা সংস্কার আন্দোলন ছিল দেশের জনমানুষের আন্দোলন। আন্দোলনটি প্রথম থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে শুরু হয়। শিক্ষার্থী চাকরির প্রত্যাশা ছাড়াও জনমানুষ ব্যাপক সাড়া দেয়। পরে গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। হামলায় হাজারের বেশি শিক্ষার্থী আহত হয়। প্রতিবাদে সারা দেশে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। পরবর্তীতে আওয়ামী লীগের নির্দেশে পুলিশ অতর্কিত হামলা চালায়। বিশেষ করে 17, 18, 19 তারিখ বহু শিক্ষার্থী, সাধারণ জনতা শহীদ হয়। জনগণ নির্মম হত্যাযজ্ঞ মেনে না নিতে পেরে হত্যার হুমকি দাতাদের বিচার চায়। তারই পরিপ্রেক্ষিতে 9 দফা
দাবি উপস্থাপন করা হয়। এক পর্যায়ে তারা ফ্যাসিবাদের সরকার পতন চায়। এভাবেই কোটা আন্দোলন থেকে সরকার পতনের এক দফা এক দাবির আন্দোলনে পতন হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আগামীর বাংলাদেশ সেন্টার বাস্তবায়ন কিভাবে হবে? আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ছাত্র জনতা মতামতের প্রতিধ্বনি ঘটবে। জনগণের জন্য সরকার, জনগণ যা চায় সেটা বাস্তবায়ন করতে সরকারের প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তাহলে ন্যায় বিচার সহ রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা পাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা সম্মুখে ছিলাম সবারই জীবননাশের হুমকি ছিল। তবে আমাদের নৈতিক মনোবলের জায়গাটি শক্ত ছিল, যার কাছে ডিবি হেফাজত আইনঘর তুচ্ছ। আপনারা জানেন আমাদেরকে 2 বার গুম করা হয়েছে। আমাকে ও নাহিদ ভাইকে পেটানো হয়েছে। আসিফ মাহমুদ ভাইকে ইনজেকশন পুশ করা হয়েছে। তাতে আমাদের নৈতিক কোনো অবক্ষয় ঘটেনি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। নোয়াখালীতে বন্যায় 11 জনের মৃত্যু, পানিবন্দী 16 লাখ। নোয়াখালীতে বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে দুর্গত এলাকার লোকজন। তবে বাড়ি ফিরে বসতঘরের অবস্থা দেখে ভেঙে পড়েছে অনেকে। ঘরে পানি থাকায় অনেকে আবার ফিরে যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে। অনেকে আবার পানির মধ্যে কোনোমতে নিজ ঘরে থাকার ব্যবস্থা করতে কাজে নেমে পড়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী নোয়াখালীতে 16,04,300 মানুষ এখনো পানিবন্দী। 901টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে 1,68,788 জন। জেলায় 220টি ঘর পুরানো এবং 5,000 ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি 124টি এবং বেসরকারি 16টি মেডিকেল টিম কাজ করছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা 11 জন। সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ 45 লাখ টাকা, 1,718 টন চাল, 1,000 প্যাকেট শুকনো খাবার, 5 লাখ টাকার শিশু খাদ্য ও 5 লাখ টাকার গোখাদ্য বিতরণ করা হয়েছে। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার অক্সফাম বাংলাদেশ প্রকাশিত জরুরি চাহিদা নিরূপণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী ও ফেনী জেলা। 2 জেলার 90% বেশি মানুষ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে 48% বাড়িঘর। এছাড়া 2 জেলার ব্যবস্থা ও সুপেয় পানির সুবিধা শতভাগ অচল হয়ে গেছে।